এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপু, প্রত্যাশার ব্যথাতুর ডাকে ধাক করে ওঠে ত্রিধার অন্তঃকোণ। সে প্রত্যাশার পাশে হাঁটু মুড়ে বসে, ওর মাথাটা কোলে তুলে নিয়ে বলে, হ্যাঁ সোনা, দেখো আপু এসেছে, চোখ মিলে তাকাও প্লিজ। প্রত্যাশা চোখ মেরে তাকায় ত্রিধার পানে। বাইরে থেকে ক্ষীণ আলোয় ত্রিধার মুখটা দৃশ্যমান। ত্রিধার মুখটা দেখতেই তার ঠোঁট ভেঙে আসে। সে ত্রিধাকে একবার আপু বলে ডেকেই ওর কোলে মুখ গুজে কেঁদে ফেলে হু হু করে। ত্রিধা ওর মাথায় হাত বুলিয়ে দেয়, কোমল কণ্ঠে বলে। ক্ষণকালের ব্যবধানে প্রত্যাশার কান্না থামে। ত্রিধা ওর চোখ মুছিয়ে দেয়। প্রত্যাশা ভার্ত কণ্ঠে বলে, আপু ওরা ভালো নয়, আমাকে মেরেছে ওরা। তুমি কেন এসছো আপু? ওরা তোমাকেও মারবে যে। ওরা তোমাকে মেরেছে? ত্রিধার চরম বিস্মিত স্বর। প্রত্যাশা মাথা নাড়ে, রাগে ক্রোধে ত্রিধার চোয়াল শক্ত হয়ে আসে। সাদাবের প্রতি একরাশ ঘৃণায় তার মুখটা তেতো হয়ে আসে। শেষ পর্যন্ত এই ছোট মেয়েটাকে অব্দি ছাড় দিল না। কেঁদো না সোনা, দেখো তূর্ণ আসবে, আমার ভাই আসবে, তোমাকে এই নরক থেকে বের করে নিয়ে যাবে। ও ছাড়বে না একটাকেও, ও ছাড়বে না, ধ্বংস করে দেবে সবকিছু। উনি ঠিক আছে তো আপু? ওনার কিছু হয়নি তো? এরা বারবার বলছিল ওনাকে ছাড়বে না, ওনাকে জানে মেরে দেবে। উনি ঠিক আছে তো আপু? চিন্তা করো না প্রত্যাশা, ওরা আমার ভাইয়ের কিছু করতে পারবে না। আমার ভাই এতটাও দুর্বল নয় যে তারা আমার ভাইয়ের কোনো ক্ষতি করবে। আচ্ছা প্রত্যাশা, তুমি কি জানো আমার ভাই একজন গোয়েন্দা? গোয়েন্দা? হ্যাঁ। সত্যি গোয়েন্দা? হ্যাঁ তো। ব্যোমকেশ বাবুর মতো গোয়েন্দা? হ্যাঁ, সে নাকি অনেক বড় গোয়েন্দা, বড় বড় অপরাধীদের নাকি ধরে সে। সে নাকি অনেক বুদ্ধিমান। আমার বরকে চেনো তো প্রত্যাশা? জানো, ও একটা জানোয়ার, ও একটা অপরাধী। আমার ভাই যদি ওকে ধরে ফেলে তাহলে ও বাঁচার পথ পাবে না। ওর পাপের রাজত্ব শেষ হবে। এই পাপের রাজত্ব যাতে শেষ না হয় সেজন্য তোমাকে কিডন্যাপ করেছে, যাতে আমার ভাই তোমাকে খুঁজতে গিয়ে তার তদন্তে ব্যর্থ হয়। প্রত্যাশা কিছু বলল না, সে শুধু শুনে গেল। ত্রিধা বলল, চলো প্রত্যাশা, এখান থেকে পালানোর রাস্তা খুঁজি। আমাদের পালাতে হবে এখান থেকে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। পালাতে হবে? দেখি, ওঠো দেখি। ওরা ধরে ফেলবে না তো? সে ভয় পেলে এখন চলবে না, আমাদের একবার চেষ্টা তো করে দেখতে হবে, তাই না? ত্রিধার সাহায্যে প্রত্যাশা উঠে বসার চেষ্টা করতে থাকলো। তার গায়ে অসম্ভব ব্যথা, উঠতে গিয়ে তার একটু অসুবিধাই হয় বটে। তখনও পায়ের খটখট আওয়াজ পাওয়া গেল। কয়েক জোড়া পা এদিকে আসছে। ত্রিধার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার মানে ওরা আসছে। এখন কিছুতেই পালানো যাবে না। যদি একবার ওরা পালাতে দেখে ফেলে, না জানি কতটা ভয়ঙ্কর আচরণ করবে তাদের সাথে। ত্রিধা সতর্ক হলো। ঘরখানা বেশ আধার, শুধু একপাশের খোলা জানালা দিয়ে ক্ষীণ আলো আসছে। সে আলোতেই প্রত্যাশার মুখটা দৃশ্যমান। সেও ভয়ের তো চাহনিতে দরজার দিকে চেয়ে আছে। ত্রিধা প্রত্যাশাকে আঁকড়ে ধরে বসলো। তখনই সাদা বেলো ঘরে। তার রক্তশূন্য মুখে রক্ত ফিরে এলেও যেন। সে কোমরে 2 হাত ঠেকিয়ে হু হু করে হেসে উঠল। 2 ননদ ভাবি এখানে বসে, আর আমি কোথায় না খুঁজেছি। পরপরই দুজনের দিকে কঠিন চোখে তাকালো। সে প্রায় দৌড়ে গিয়ে ত্রিধাকে টেনে নিল প্রত্যাশার থেকে। এক হাতে ত্রিধার গাল চেপে ধরল। ত্রিধা ব্যথায় গুঙ্গে উঠল। প্রত্যাশা ভয়ে ত্রিধা আপু বলে চিৎকার করে উঠল। সাদাব তার দিকে ফিরে তাকালো, শীতল কণ্ঠে বলল, তুই চুপ থাক হারামজাদি, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি। ছেড়ে দিন আপুকে। বললাম না তুই চুপ থাক হারামজাদি। আর তুই তুই কেন এসেছিস এখানে? এটা কি তোর জায়গা নাকি বল? তোর ভাইয়ের ওই আদরের বউকে নিয়ে পালানোর চেষ্টা করেছিলি তাই না? একটা কথা কান খুলে শুনে রাখ না, তুই ছাড়া পাবি না তোর ভাইয়ের বউ, আর না তোর ভাই। তোর পুরো পরিবারকে আমি সাদাব আলম একদম জ্বালিয়ে শেষ করে দেব, শেষ করে দেব। ত্রিধা অস্ফুট স্বরে অনেকটা গঙ্গানির মতো করে আওড়ালো, পারবি না, পারবি না তুই, আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবি না তুই। সাদাব হাসলো। তার শয়তানি হাসিতে মুখরিত হলো ঘর। ত্রিধার গালটা আরো শক্ত করে চেপে ধরলো। দাঁতে দাঁত পিষে বলল, সেটা তো সময় বলে দেবে। এখন তুই চল এখান থেকে।
কথাটুকু বলেই ত্রিধাকে হিড় হিড় করে টানতে টানতে ঘরের দরজার দিকে নিয়ে যেতে থাকলো। প্রত্যাশা গিয়ে সাদাবকে আটকানোর চেষ্টা করলো, সাদাবের পা দুটো আঁকড়ে ধরলো। প্লিজ ছেড়ে দিন আপুকে, আপুকে ছেড়ে দিন, আপুকে মারবেন না, প্লিজ ছেড়ে দিন না আপুকে। না প্রত্যাশা, ভয় পেও না তুমি, আমাকে নিয়ে চিন্তা করো না। দেখো তূর্ণ আসবে, সে আসবে, তোমাকে এই নরক থেকে বের করে নিয়ে যাবে। না না, আমি কোথাও যাব না আপু, ওরা তোমাকে মারবে, প্লিজ মারবেন না আপুকে, দোহাই লাগে আপনার। প্রত্যাশার সেসব আকুতি বোধ হয় কানে গেল না সাদাবের। কানে গেলেও সে অসহ্য বোধ করে। বিরক্ত হয়ে প্রত্যাশার প্যাটে একটা লাথি মারে। প্রত্যাশা ছিটকে পড়ে অদূরে। সে ব্যথায় গুঙে ওঠে, দুই হাতে প্যাট চেপে অসহ্য ব্যথায় গুঙে ওঠে সে। ত্রিধা আটকে উঠে সে ছুটে যেতে চায় প্রত্যাশার নিকট, তবে পারে না। সাদাব তাকে ফের টানতে টানতে নিয়ে যেতে থাকে। সে সাদাবের কাছে আকুতি মিনতি করতে থাকে যাতে তাকে একটিবার প্রত্যাশার কাছে যেতে দেওয়া হয়। অসহ্য ব্যথায় কাতরাচ্ছে যে মেয়েটা। সে কান্না ভেজা ঝাপসা চোখে দেখে মেয়েটা প্রায় হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। সে এসে আবারও সাদাবের পা দুটো আঁকড়ে ধরে, কাঁদতে কাঁদতে শুধায়, প্লিজ আমার মতো মারবেন না আপুকে, আপুকে মারলে আপুর বাচ্চাটাও যে কষ্ট পাবে। আপুর বাচ্চা মানে তো আপনারও বাচ্চা। দয়া করে নিজের বাচ্চাটাকে কষ্ট দেবেন না। যে বাচ্চাটা এখনো দুনিয়াতে আসেনি তাকে কষ্ট দেবেন না দয়া করে। প্রত্যাশার কথায় সাদাব বিস্ফোরিত নয়নে তাকালো ত্রিধার পানে। মেয়েটা প্রত্যাশার দিকে চেয়ে কাঁদছে, কপল বেয়ে তার অস্ত্রগুলো গড়ে পড়ছে অহর্নিশ। সাদাবের চোখ জোড়া আপনা আপনি গেল ত্রিধার প্যাটের দিকে। সে অবিশ্বাস্য দৃষ্টিতে ক্ষণকাল চেয়ে রইল সেদিক পানে। কোনো এক বসন্তের লহমায় সাদাবের সাথে প্রথম দেখা হয়েছিল ত্রিধার। তাদের দেখা হওয়াটা ত্রিধার নিকট সব থেকে ইন্টারেস্টিং ঘটনা। ত্রিধার ধারণা এমন ঘটনা তার জীবনে আগে না কখনো ঘটেছিল আর না কখনো ঘটবে। প্রেম তো জীবনে একবারই আসে। তখন নতুন নতুন ভার্সিটিতে উঠেছে ত্রিধা। সে বাস স্টপেজে তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। সেদিন সে কি বৃষ্টি, বৃষ্টির প্রতাপে ছাউনির নিচেও সে ভিজে একাকার হচ্ছিল। রাস্তাঘাটে মানুষের আনাগোনা ছিল না বললেই চলে। দু একজন মানুষ শুধু রেইনকোট গায়ে জড়িয়ে কাজের তাগিদে বৃষ্টির মধ্যেই বেরিয়ে এসেছিল। দু একজন রিক্সাওয়ালা মাথার উপর পেপার দিয়ে ছুটে চলছিল তাদের রিক্সা। তখনই ত্রিধার বান্ধবী তাকে ফোন করে জানিয়ে দেয় যে সে আসতে পারবে না। ত্রিধার রাগের আর সীমা থাকে না। সে যখন বাড়ি ফিরতে যাবে দেখলেও গাড়ি জুটছে না। মরার উপর খাড়ার ঘা হয়ে জুটল একটা পাগল। সে ত্রিধা যে ছাউনির নিচে দাঁড়িয়েছিল সেই ছাউনির নিচে এসে দাঁড়ায় এবং ত্রিধার ওড়না ধরে টানতে থাকে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। দৃশ্যটা দেখে ত্রিধার আত্মা যেন খাঁচা শূন্য হয়ে যায়, কারণ পাগলটি ছিল একটি পুরুষ আর তার গায়ের জামা কাপড়ও ছিল যথেষ্ট খারাপ। ত্রিধা আর কোনো কিছু না ভেবে দিক বেদিক ছুটতে থাকে। সে খেয়াল করে দেখে পাগলটাও তার পিছু পিছু ছুটছে। ভাইয়ের তো ত্রিধা আর অত শত ভাবে না। রাস্তার পাশে একটি বাড়ির গেট খোলা দেখতে ঢুকে পড়ে বাড়ির ভেতরে, যেটা ছিল মূলত সাদাবের বাড়ি। সেখানে প্রথম দেখা তাদের। তবে ভাগ্য বোধ হয় চায়নি তাদের সাক্ষাৎটা একটিবারেই সীমাবদ্ধ থাক। তাই তো ভাগ্যের অদ্ভুত এক লীলায় তাদের দেখা হতে থাকে বারে বারে। ত্রিধা যে ভার্সিটিতে পড়তো সাদাব সেই ভার্সিটিরই ছাত্র দলের নেতা ছিল। তাই তো বারে বারে দেখা হতো তাদের। ভাগ্যের খেলায় তারা এক সময় প্রণয়ের সম্পর্কেও আবদ্ধ হয়, তারপর বিবাহ। তাদের মূলত প্রণয়ের বিবাহ। অথচ প্রণয় চলাকালীন ত্রিধা কখনোই বোঝেনি যে এই মানুষটা একটা অমানুষ। হাসি খুশি একটা মানুষের ভেতরেও যে এরকম একটা কুৎসিত রূপ থাকতে পারে সেটা ছিল তার কল্পনাতীত। যেদিন বুঝলো সেদিন ত্রিধা নিজের ভাগ্যের উপরে অনেক হেসেছিল। কখনো বুঝেনি ক্ষমতার লোভ এই মানুষটাকে ভেতরকার মনুষ্যত্ব জ্বালিয়ে দিয়ে পরিণত করবে নিম্ন শ্রেণীর অমানুষে। যেদিন সে জানতে পারলো এসব কিছু, সেদিন থেকে তাদের সম্পর্কে শুরু হয় ছন্দপতন। ফাটল ধরে তাদের ভালোবাসার সম্পর্কে, অবনতি ঘটে তাদের বৈবাহিক সম্পর্কে। ত্রিধা মেনে নিতে পারেনি সাদাবের এসব অবৈধ কর্মকাণ্ড। সাধারণ মানুষের আবশ্যকীয় অধিকার থেকে বঞ্চিত করে তাদের বুকের উপর বসে ছুরি চালিয়ে তাদেরই রক্ত ঘাম ঝরিয়ে অর্জন করা পয়সা আত্মসাৎ করে সাদাবের টাকার পাহাড় গড়ে তোলার মতো কর্মকাণ্ড সে মানতে পারেনি কোনো মতে। আর সাদাব এসব কিছু
ছাড়তে পারেনি। এটা ঠিক যে সে ত্রিধাকে ভালোবাসতো, তবে তার থেকেও বোধ করে অধিক ভালোবাসতো তার ক্ষমতাকে। একজন মানতে পারেনি তো আরেকজন ছাড়তে পারেনি, ব্যাস নষ্ট হয়ে গেল তাদের ফুলের মতো সুন্দর সম্পর্কটা। তবে তারা দুজনেই কেউই বুঝ করেই টের পায়নি ফাটলটা ক্ষণস্থায়ী নয়, এটা চিরস্থায়ী। এই বিচ্ছেদ তাদের চিরকালের। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে আলগোছে তার ছেলের হাসি হেসে ওঠে ত্রিধা। সে ও সাদাব সামনাসামনি দুটো চেয়ারে বসে আছে, তার হাত দুটো কাঠের চেয়ারের হাতলের সাথে বাঁধা। সে প্রত্যাশার কাছে যাওয়ার জন্য ছটফট করছিল, বিধায় তাকে বেঁধে রাখা হয়েছে। সাদাব তাকে কঠিন স্বরে জিজ্ঞেস করে, হাসছো কেন? আমাকে দেখে কি তোমার হাসি পাচ্ছে? তোমাকে নয়, আমার ভাগ্যকে দেখে আমার হাসি পাচ্ছে। কেন বলনি তুমি আমাকে ওর কথা? ওর অস্তিত্ব সম্পর্কে জানার অধিকার তোমার আর নেই। নিজেকে আর আটকাতে পারল না সাদাব। তার অন্তরের দহন দাবানলের ন্যায় ফুরে বাহিরে বের হয়ে এলো যেন। সে ঝড়ের গতিতে উঠে ত্রিধার গাল চেপে ধরল। ত্রিধা আটুর শব্দটি অবধি করল না, শুধু হাসলো, তার ছেলের হাসি। তোর কি মনে হয় বাচ্চাটা শুধু তোর? ও আমার নয়, ও যেমন তোর তেমন আমারও। কেন বলিসনি আমাকে ওর কথা? এতদিন তুই আমার থেকে কেন লুকিয়েছিস ওর কথা? যে কথাটা তুই প্রথমে আমার জানা উচিত ছিল, সে কথাটা আমাকে ছাড়া আর পুরো দুনিয়াকে জানিয়ে দিলি, বেঈমান মহিলা। ত্রিধা তার কথার উত্তর দিল না। দেবে বা কিভাবে? সাদাব যে তার গাল চেপে ধরেছে, এভাবে কথা বলা অসম্ভব। গালের ভেতরে নরম মাংসের সাথে দাঁতের ঘর্ষণে তীব্র ব্যথার অনুভূত হচ্ছে, মনে হচ্ছে এখনই গাল কেটে যাবে। সাদাব বোধহয় বুঝল তার যন্ত্রণা, সে মুখভঙ্গি পরিবর্তিত হলো। সে ত্রিধার গাল ছেড়ে দিয়ে আলতো হাতে হাত বুলিয়ে দিল ত্রিধার গালে। ত্রিধা চোখ দুটো বন্ধ করে নিল। কতদিন পর অনুভব করলো এই স্পর্শ, তবু বিন্দু পরিমাণ শান্তি মিলল না অন্তরে। এই স্পর্শ এখন আর সে ভালোবাসা অনুভব করে না, অনুভব করে ঘৃণা, যে ঘৃণা হয়তো কখনো শেষ হওয়ার নয়। সাদাব ত্রিধার গালে হাত রেখে আস্তে আস্তে হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। মুখ গুজল ত্রিধার পেটে। কেঁপে উঠল ত্রিধা, নড়ে চড়ে উঠল সে। কঠিন কণ্ঠে বলল, সরে যাও, ছবে না আমায়। শ্শ্, চুপ, কথা বলো না। আমার সন্তানকে অনুভব করতে দাও আমায়। ত্রিধা আর কথা বলতে পারল না। সাদাবের কণ্ঠের আকুলতা কর্ণকুহরে পৌঁছাতেই যেন কোনো কিছু বলার ভাষা হারালো সে। শুধু নীরবে ত্যাগ করতে থাকলো চোখের পানি। তোর ভাই আমাকে আমার অস্তিত্ব থেকে আলাদা করতে চাইছে। ত্রিধার পেটে কান রেখে শুধালো সাদাব। সে তার অনাগত সন্তানকে অনুভব করার প্রচেষ্টায় লিপ্ত, তবু যেন ব্যর্থ হচ্ছে সে। বিরক্ত হলো সে। মুখ তুলে ত্রিধার দিকে তাকিয়ে শুধালো, আমি ওকে অনুভব করাতে পারছি না কেন? তুই আমার বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছিস তো? ত্রিধা চমকালো, বিস্মিত নয়নে তাকালো সাদাবের পানে, হতভম্ব কণ্ঠে শুধালো, এসব কি বলছো তুমি? তাহলে আমার বাচ্চাকে আমি অনুভব করতে পারছি না কেন? মাত্র 2.5 মাসেরও। সাদাব ফের শুধালো, আমার 2.5 মাসের বাচ্চার কথা আমি জানতে পারলাম, এখনো অনুভব করতে পারলাম, তার আগেই তোর ভাই আমার থেকে ওকে আলাদা করতে চাইছে। এতটা বেঈমান তোর ভাই, সে কি আদৌ মানুষ? ত্রিধা তার ছেলের হাসি হাসলো, বলল, তোমার বাচ্চার থেকে আমার ভাই আলাদা করতে চাইছেন না। তোমার পাপ, তোমার ক্ষমতার লোভ তোমাকে তোমার বাচ্চার থেকে আলাদা করছে। তুমি আমার কথা ভাবলে না, তোমার সন্তানের কথা ভাবলে না, তুমি শুধু নিজের চিন্তাই করলে। আমার ভাইটা অন্তত তেমন নয়, সে ভাবে আমাদের কথা, সে ভাবে আমার সন্তানের কথা। সেজন্য তোমার থেকে আমার সন্তানকে আলাদা করছে সে। সে ভুল কিছু তো করছে না, সে যা করছে ঠিকই করছে। একটা বাচ্চাকে তার বাবার থেকে আলাদা করা ঠিক কাজ? থাম তুই, তোর জ্ঞান আমার শুনতে ভালো লাগছে না। জ্ঞান নয় সাদাফ, এটা সত্যি। আমি মরে যাব, তাও আমার বাচ্চাকে ওই কালো দুনিয়ার সাথে পরিচয় করাবো না। তোমার মতো অমানুষ বানাবো না। সে থাকবে একজন শুদ্ধতম মানুষ। পৃথিবীতে কেউ শুদ্ধ মানুষ নয় ত্রিধা। তুমি যতই তোমার বাচ্চাকে শুদ্ধ বানানোর চেষ্টা করো, সে শুদ্ধ হবে না। কারণ মনে রেখো, সে অশুদ্ধ মানুষের রক্ত নিয়ে জন্মগ্রহণ করেছে। ভুলে যেও না, ও আমারও সন্তান। সাদাবের কথা শুনে ত্রিধার মুখখানি রক্ত শূন্য হয়ে গেল যেন। অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। সাদাব নিষ্প্রভ চোখে তার দেখেছে।
লোকটার মুখোশটি দেখে তার ভেতরের অনুভূতি বোঝার উপায় নেই। ত্রিধা সেটা বুঝতেও চায় না। তার শুধু ভয় লাগছে মানুষটার কথায়, তার বাচ্চাটাকে অজানা এক ভয়। অসম্ভব ক্রোধে চোখ মুখ লাল হয়ে গেছে তূর্ণের। রাগের প্রতাপে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে তূর্ণ। সামনে থাকা মানুষটিকে এই মুহূর্তে তার মেরে ফেলতে মন চাইছে, তবে কোনো মতে নিজের হাত দুটো মুঠো করে রেখে নিজের অত্যাধিক ক্রোধটুকুকে সামলাতে চাইছে সে। সুপ্তি তার সামনে অপরাধী ভঙ্গিতে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। নিজের ভুলের জন্য নিজে অনুতপ্ত সে। যখন নিজের ভুলটুকুকে বুঝেছে, তূর্ণকে কথাটা বলেছে, তখন থেকে তূর্ণ অত্যাধিক ক্রোধ মিশ্রিত চোখে তার দিকে চেয়ে আছে। এখনো একটা কথা অব্দি বলেনি, শুধু হাত দুটো মুঠো মেরে তার দিকে রাগে চোখে চেয়ে আছে। তূর্ণ বোধহয় নিজের ক্রোধের কিছুমাত্র সামলাতে সক্ষম হলো। সে দাঁতে দাঁত চেপে শুধায়, বয়স কত তোর? মাত্র 18। এর মধ্যেই মানুষের ক্ষতি করতে হয় কিভাবে শিখে গেছিস? ওই অমানুষটার মতো কারো ভালো মন্দ ভাবলি না? কার কি ক্ষতি হবে না হবে সেটা ভাবলি না? শুধু নিজের কথা ভেবে ওই অমানুষটার সাথে হাত মিলালি, আমার পরিবারটাকে ধ্বংসের পথে নিয়ে গেলি। প্রত্যাশার কথা না হয় নাই ভাবলি, একটিবারের জন্য আপির কথাও ভাবলি না? ভাইয়া বিশ্বাস করো ভাইয়া, আমি জানতাম না এরকমটা হবে। আমি সত্যিই জানতাম না। আমি তো ভেবেছি। কি ভেবেছিলি? এসব করে তুই আমার থেকে প্রত্যাশাকে আলাদা করবি? সরি ভাইয়া। আমার সামনে থেকে চলে যা সুপ্তি, নয়তো আই সোয়ার খারাপ কিছু হয়ে যাবে। যা খারাপ হওয়ার তো হয়েই গেছে, আর কি খারাপ হবে আমার সাথে? আমি তোকে মেরে ফেলবো সুপ্তি। তুই নিজেও জানিস না তোকে দেখলে আমার ঠিক কি পরিমাণ রাগ, তুই আমার ঠিক কি ক্ষতিটা করেছিস। আমি বুঝিনি ভাইয়া। তোর এই বোঝা না বোঝার চক্করে আমার একটা বছরের পরিশ্রম জলে চলে যেতে চলেছে। কিসের পরিশ্রম? আচ্ছা একটা কথা বলবে ভাইয়া? তূর্ণ হ্যাঁ না কিছুই বলল না। সুপ্তি ফের শুধালো, তুমি কি গোয়েন্দা? সেটা তোর জানার প্রয়োজন নেই। সরি ভাইয়া। তুই যাবি এখান থেকে। চেঁচিয়ে উঠল তূর্ণ। সুপ্তি কেঁদে ফেললো এবারে। তূর্ণ উল্টো দিকে ঘুরে ফুসফুস করে নিঃশ্বাস ত্যাগ করছে। সুপ্তি তূর্ণের পিঠের দিকে ক্ষণিক তাকিয়ে থাকলো, তারপর কাঁদতে কাঁদতে রুম ত্যাগ করলো। তূর্ণকে অতিথিপুরে যাওয়ার আগে একবার এখানে আসতেই হয়েছিল। কিছু এভিডেন্স বাড়িতে রেখে গিয়েছিল সে, সেগুলো নিতে এসেছিল। তাছাড়া বাড়ির মহল দেখারও একবার প্রয়োজন ছিল, সেজন্য তাকে আসতেই হলো। তবে এখানে এসে সুপ্তি তাকে বলেছে ভয়ঙ্কর সত্যি কথাটা, যার জন্য আজ জীবন তাদের এই মোড়ে এসে দাঁড় করিয়েছে। সেদিন শপিং মলে সাদাবের সাথে সুপ্তির কথা হয়েছিল। কথাগুলো খুবই অল্প। সাদা বোধহয় সেদিনই তূর্ণের প্রতি সুপ্তির দুর্বলতা বুঝেছিল। সে মেয়েটার ইমোশন নিয়ে খেলেছে, তার সব থেকে দুর্বল জিনিসটা ব্যবহার করেছে নিজের স্বার্থের জন্য। সুপ্তি তখন যে কোনো মতে তূর্ণকে নিজের করে পেতে চাইছিল। সাদা বোধহয় সেটা বুঝেছিল, তাই তো প্রত্যাশাকে তূর্ণের থেকে দূরে সরানোর জন্য একটা বিশ্রী আইডিয়া দিয়েছিল। সেই শক্তিকে বলেছিল সেজন্য নিজেই নিজের হাত কেটে প্রত্যাশার উপর দোষ চাপিয়ে দিতে, এমন ভাবে যেন দোষ চাপায় যেন সেটা সবাই বিশ্বাস করে যে প্রত্যাশাই কাজটা করেছে। সে চাইছিল প্রত্যাশার প্রতি সবার মনকে বিষিয়ে দিতে, কিন্তু সুপ্তি তাতে সফল হয়নি। ঘটনার উল্টো প্রবাহ হয়েছিল, তবে তাতে সাদাবের লাভ বই কি আর অন্য কিছুই হয়নি। সে ঠিকই সফল হয়েছিল তার প্ল্যানে। প্রত্যাশার প্রতি তূর্ণের দুর্বলতা বোঝার জন্য সে সুপ্তিকে বুদ্ধিটা দিয়েছিল। সে দেখতে চেয়েছিল প্রত্যাশার প্রতি তূর্ণের বিশ্বাস কতটা, সে আদৌ প্রত্যাশাকে সব কিছুর জন্য দায়ী করে কিনা। তবে তূর্ণের প্রত্যাশাকে নিয়ে ঢাকায় চলে যাওয়াই তার সুবিধায় হয়েছিল। সে প্রত্যাশার প্রতি তূর্ণের দুর্বলতা কতটুকু সেটা জানার সাথে সাথেও জেনেছিল তূর্ণের ক্ষমতা সম্পর্কে। যুদ্ধের আগে শত্রুর ক্ষমতা পরীক্ষা করে নেওয়া দরকার, সেটাও সে করেছে। কিন্তু এদিকে সবার চোখে খারাপ হয়েছে সুপ্তি। সেদিন যখন ভোর রাতে সাদাবের সাথে সুপ্তি কথা বলছিল, রাগে চেঁচামেচি করছিল, ত্রিধা গিয়েছিল তার ঘরে। সাদাব আর সুপ্তির অধিকাংশ কথা সে আগে থেকে শুনে নিয়েছিল। ত্রিধার চাপে পড়ে সেদিন সুপ্তির সমস্তটাই স্বীকার করতে হয়েছিল। সেদিন সকালের আলো ফুটতেই ত্রিধা চলে গিয়েছিল সাদাবের বাড়িতে। সুপ্তি যখন বুঝলো সে নিজের অজান্তেই তার তূর্ণ ভাইয়ের ত্রিধা আপের ক্ষতি করে ফেলেছে, তখন নিজের বেলাহাজ কাজের উপরে নিজেই বিরক্ত হলো। সে কিভাবে পারে তার তূর্ণ ভাইয়ের ক্ষতি চাইতে? না, সে তার তূর্ণ ভাইয়ের কোনো ক্ষতি কোনোভাবেই বরদাস্ত করবে না। সেজন্য আজ
তূর্ণ বাড়িতে ফিরতেই তাকে সব কথা খুলে বলেছে সুপ্তি। আগেও অবশ্য বলতে চেয়েছিল, কিন্তু তূর্ণ ভাইয়ের ভয়ে সে বলে উঠতে পারেনি। তবে এখন যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন না বলেও থাকতে পারে না। তবে তূর্ণ ভাইয়ের থেকে খুব একটা ভালো রিয়াকশন পায়নি। সে জানতো এমনটাই হবে, তবু সে তূর্ণ ভাইকে নাই বা পেল। তূর্ণ ভাইয়ের কোনো কাজে তো অন্তত আসলো, হ্যাঁতেই তার চরম শান্তি। অতিথিপুরের প্রতিটা কোনায় কোনায় খোঁজ করেও প্রত্যাশা, ত্রিধা বা সাদাব কারো খুঁজে পাওয়া যায়নি। সেখানকার স্থানীয় চেয়ারম্যান লাপাত্তা। তাদের তদন্ত অনুযায়ী যে জায়গাটায় প্রত্যাশাদের রাখার কথা ছিল, জায়গাটা এখন পুরোপুরি ফাঁকা পড়ে আছে। কোথাও কিচ্ছু নেই, না কোনো আলামত প্রমাণ, কিছুই না। যেমন সেখানে কিছুই ছিল না। তূর্ণ প্রায় চেঁচিয়ে ওঠে, ও নো শাহরিয়ার, উই আর লেট। ওরা সরিয়ে নিয়েছে আপিয়ার প্রত্যাশাকে। মাথা ঠান্ডা কর, ঠান্ডা মাথায় ভাব কি করা যায়। হুম। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো তূর্ণ। শাহরিয়ারকে শুধালো। অবিকে ডাক। তূর্ণের আদেশ পেতেই অভি নামক তাদের একজন সহকারী অফিসারকে ডাকলো শাহরিয়ার। সে তূর্ণের সামনে এসে বিনীত ভঙ্গিতে দাঁড়ালো, শুধালো। ডেকেছিলেন স্যার? কিছু পাওয়া যায়নি তাই না? না স্যার। তোমার ছাত্রকে ডাকো, এবার তার প্রয়োজন আমাদের। টম? হুম। ওকে স্যার। এখন যেতে পারো, যত দ্রুত সম্ভব ওকে এখানে হাজির করার ব্যবস্থা করো। মনে রেখো আমাদের হাতে বেশি সময় নেই। ওকে স্যার। ছেলেটি চলে গেল। শাহরিয়ার শুধালো। তোর রবির ছাত্রের কথা মনে আছে? তূর্ণ পকেটে হাত গুজে দাঁড়ালো। সে জানালার ধারে দাঁড়িয়ে। জানালাটা বেশ বড়। ভোর রাতে ঠান্ডা হাওয়া এসে স্পর্শ করে যাচ্ছে তার শরীরকে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনন্ত অন্ধকারের দিকে। সমস্ত কিছুর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। তূর্ণের ভাবনার মাঝে সেখানে শাহরিয়ার এসে উপস্থিত হয়। সে বাইরে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে গিয়েছিল। তার সাথে অভি এসেছে, আর অভির সাথে তার প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র টম। টম একটি কুকুর। কুকুরটা দেখতে কিছুটা গুন্ডা টাইপের, বেশ লম্বা চওড়া মোটাসোটা দেহের টম দারুণ শক্তির অধিকারী। 10টি কুকুরের সাথে তাকে যদি মারামারি করতে দেওয়া হয়, তাহলে টমই বোধহয় জয় লাভ করবে। টমের শক্তির মতো তার ঘ্রাণ শক্তি খুবই প্রখর। কোনো কিছু শুকেই সে বস্তুর মালিককে চিনিয়ে দিতে পারে। এর আগে তূর্ণদের ডিপার্টমেন্টে এরকমই একটা কুকুর ছিল, তার নামও টম, এবং সে কিছুটা এই টমের মতোই দেখতে ছিল। তাকে নিয়েই তূর্ণরা বহু কেস সম্পূর্ণ করেছে। তবে লাস্ট কেসে টমের গায়ে গুলি লাগে। গুলি লেগে টম না মরলেও তার অবস্থা হয়ে দাঁড়ালো মুমূর্ষ। টমের চিকিৎসা চললেও যেখানে গুলি লেগেছিল সেখানটায় ক্ষত না শুকিয়ে সেখানে ঘা বাড়তে থাকে। একসময় সেই ঘা ছড়িয়ে পড়ে সারা শরীরে। সেই একটা গুলিতেই টম জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায়। তবে কুকুরটি মরেওনি। অসম্ভব যন্ত্রণা আর আজাব মাথায় নিয়ে বেঁচেছিল সে। শেষ অবধি তার যন্ত্রণা সইতে না পেরে অভি নিজেই গুলি করে মারে কুকুরটিকে। টমকে মারার পর সে নিজেও ডিপ্রেসড হয়ে গিয়েছিল কিছুটা, কারণ টম বেশিরভাগ সময়ই তার কাছে থাকতো। কিছুদিন পর সে নিজেই টমের মতো একটা কুকুর কোথা থেকে যেন জোগাড় করে আনে। নিজের উদ্যোগে প্রশিক্ষণ দিতে থাকে টমকে। এতদিন ডিপার্টমেন্টে তার প্রয়োজন পড়েনি বিধায় সে অভির নিকটই ছিল। আজ টমের প্রথম কেস, বলা যায় তার পরীক্ষা। তূর্ণ টমের দিকে তাকিয়ে থেকে অভিকে শুধায়, তুমি দেখি আরো একটা টম বানিয়ে ফেলছো অভি। এই মহাশয় আগের টমের মতো কাজ করতে পারবে তো? দেখা যাক স্যার, তবে আমার ভরসা আছে ও পারবে। বেশ, তাহলে কাজে লাগিয়ে দাও ওকে। অভি তূর্ণের কথায় মাথা নেড়ে সায় দিয়ে টমকে নিয়ে বেরিয়ে গেল ঘর হতে। টমকে এক এক করে প্রতিটা ঘরে নিয়ে যাওয়া হলো। বাড়িটা মূলত একটি গুদাম ঘর, অতিথিপুরের চেয়ারম্যানের চাল রাখার গুদাম ঘর। সে মূলত চালের ব্যবসায়ী। তূর্ণের ধারণা প্রত্যাশাদের এখানেই রাখা হয়েছে, কেননা অতিথিপুরে আর সব স্থানীয় বাড়িঘর এরকম একটা জায়গায় কাউকে কিডন্যাপ করে রাখার জন্য পারফেক্ট। তাছাড়া চেয়ারম্যানের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে এই জায়গাটার খোঁজ তারা পেয়েছে। চেয়ারম্যানের পুরো পরিবারই এখন তূর্ণদের জিম্মিতে। অভি চলে যেতে শাহরিয়ার এগিয়ে এলো তূর্ণের দিকে। শান্ত কণ্ঠে শুধালো, কি ভাবছিস? সব ঠিক হয়ে যাবে তো? জানি না, কেমন যেন মনে হচ্ছে কিচ্ছু ঠিক হবে না। তুই অতিরিক্ত চিন্তা করছিস বলে এরকম চিন্তা হয়েছে। এত চিন্তা করিস না। পারছি বুঝতে পারছি তুই প্রত্যাশার প্রতি অতিরিক্ত আপসেট হয়েছিস, সেই জন্য এরকম মনে হচ্ছে। ভুল।
শাহরিয়ার অবাক হয়। সে জিজ্ঞেস করার আগেই তরুণা শোধালো, শাহরিয়ার, রুমানার অবস্থা কেমন? বেটার, কিন্তু তুই কি বলেছিস প্রত্যাশার প্রতি অবসেশনাল থেকে তোর চিন্তা হচ্ছে না? তাহলে কিসের জন্য চিন্তা হচ্ছে? হচ্ছে অনেক কিছুর জন্যই। তোকে অনেক কিছুই বলার ছিল শাহরিয়ার, কিন্তু পরে আর সময় পাবো কি না জানি না, তাই এখনই তোকে কিছু কথা বলে রাখি। এভাবে বলছিস কেন? জানি না, আমার কোনো কিছুই ভালো লাগছে না। বাড়িতেও অনেক কিছু বলার ছিল, কিন্তু কিছুই বলতে পারলাম না। কি কথা? তুই খুব ভালো করে জানিস যে আমি কেন এই পেশায় এসেছি, কেন এত সূক্ষ্মভাবে সব কিছু করার চেষ্টা করি। 3 বছর ধরে আমি কি করে আসছি, সাথে এটাও ভালো করে জানিস এটা আমার শেষ কেস। এরপর ডিপার্টমেন্টের হয়ে আমি আর কাজ করব না, কাজ করব নিজের স্বার্থে। তবে আমার কাজের জন্য আমি প্রত্যাশার আর কোনো ক্ষতি বরদাস্ত করব না। আজ শুধুমাত্র আমার জন্যই প্রত্যাশার এই অবস্থা, শুধুমাত্র আমার জন্য। আমি এবার যেটা করতে যাচ্ছি সেটা তো আরও ভয়ঙ্কর। কে বলতে পারে আমার উপর নজর রাখতে রাখতে কে কখন আমার দুর্বলতায় আঘাত করে বসলো। তাই আমি ঠিক করেছি আমি আর ফিরে যাব না। ফিরে যাবি না মানে? কেসটা যদি ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যায় তবে এখান থেকে আমি চলে যাব। তোকে শুধু আমার হয়ে কিছু কাজ করতে হবে। তুই কি বলছিস ভাই? আমার মাথা আওলাই হয়ে যাচ্ছে। আওলা হওয়ার দরকার নেই, আমার কথা মন দিয়ে শোন। আমার বন্ধ ঘরটার আলমারির দ্বিতীয় তাকে একটা লকার আছে। লকারের ভিতরে প্রত্যাশার বাবার সাথে কাকাইয়ের একটা ছবি আছে, যেটা তোকে দেখিয়েছিলাম। এই ছবির পাশে দেখবি একটা বাচ্চার ছবি, তার সাথে একটা চিঠি। তুই চিঠিটা আর ছবিগুলো নিজের কাছে রাখবি, খুব সাবধানে রাখবি, যেন কাকপক্ষীতেও টের না পায়। আমার ঘরের ড্রয়ারে একটা চিঠি আছে, চিঠিটা দাদুর কাছে দিবি। তবে কেউ যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে। যা করবি খুব সাবধানে। আর সব থেকে ইম্পর্টেন্ট কাজটা হলো কাকাই আর প্রত্যাশা দুজনেরই খেয়াল রাখবি। মনে রাখিস দুজনে কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণ, তুই কি সত্যি সত্যিই চলে যাবি? অনেক দেরি হয়ে গেছে, এবার না গেলেই নয়। স্যার তাড়াতাড়ি এদিকে আসুন। দূরে কোথাও থেকে অভির আওয়াজ ভেসে এলো। শাহরিয়ার আর তরুণের কথাবার্তায় ছ্যাদ ঘটল। শাহরিয়ারের কথা এখনো শেষ হয়নি, তার আরও কিছু জানার ছিল। তবে অভির ডাকে তরুণের হন্তদন্ত ভঙ্গিতে চলে যাওয়ার সেটা আর সম্ভব হলো না। সেও ছুটে গেল সেদিকে। ঘরটায় খুটখুটে অন্ধকার, ভেজা মাটির মতো স্যাঁতস্যাঁতে গন্ধ। কিছু দেখা যাচ্ছে না। টমি তাদের এই ঘরে নিয়ে এসেছে। ঘরটা একেবারে গুদাম ঘরের শেষ মাথায়। তরুণরা আগে এই ঘরে এসেছে, তবে বিশেষ কিছু পায়নি। তরুণ হাঁটতে হাঁটতেই শুধালো, আলো জ্বালাও অভি। অভির হাতে একটা পেন্সিল টর্চ ছিল। সে সেটা জ্বালিয়ে ঘরের মধ্যে সুইচ খুঁজতে থাকলো। তবে দেখলো এ ঘরে আলোর ব্যবস্থাই নেই। অভি এই ঘরে আগে আসেনি বিধায় সে জানে না। সে টমকে নিয়ে তরুণদের কাছে ফিরে গেল। টম কিছুটা ছটফট করছে, যেমন সে কিছু একটা খুঁজে পেয়েছে এ ঘরে। সে বারবার উত্তরের জানালার কাছে টেনে নিয়ে যেতে চাইছে। তরুণরা সেদিকে গেল। টম জানালার পাটাতনের পেছন দিকের নিচের অংশটুকু শুকতে লাগলো। ওই জায়গাটাই বারবার সে দেখাচ্ছে তরুণদের। অভি টমকে সরিয়ে নিয়ে জায়গাটা পরীক্ষা করলো। দেখলো সেখানে রক্তের অস্তিত্ব। রক্ত দিয়ে একটা সংখ্যা লেখা রয়েছে। সে বিস্মিত হয়ে তরুণদের ডাকলো। তরুণ শাহরিয়ার জায়গাটা পরীক্ষা করলো। রক্ত দিয়ে ইংরেজি অক্ষরে ছোট্ট ছোট্ট করে লেখা REO 39, এই দুইটা অক্ষর লেখা রয়েছে। হাতের লেখাটা তরুণের চেনা। এটা যে ত্রিধায় লিখেছে সেটাও খুব ভালো মতো বুঝে ফেলেছে সে। তার মানে ত্রিধা জানতো যে তরুণ এখানে আসবে। সে যাওয়ার আগে তরুণের জন্য একটা হিন্ট রেখে গিয়েছে। ভোরের আলো ফুটতে আর কিছু মাত্র সময় বাকি। তবে আজ আর আলো সহজে ফুটবে বলে মনে হয় না। আজ কুয়াশা পড়েছে, যাকে বলে গাঢ় কুয়াশা। এই কুয়াশা সহজে কাটবে বলে মনে হয় না। আটপোরে রংচটা দেয়ালে ঝুলানো অ্যানালগ ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। শীতের সময় সকাল 6টা মানে বলা যায় ভোর। এখনো চারিদিক বেশ অন্ধকারের। এই অন্ধকারের মাঝেই এক টুকরো আলো হয়ে জ্বলছে তরুণদের ঘরের হলুদ বাতিটা। টিমটিমি হলুদ আবু বাতিটা জ্বালিয়েই তারা তাদের কার্য সম্পাদনে ব্যস্ত। সাদা ছোট হোয়াইট বোর্ডে মার্কার প্যান দিয়ে কয়েকটা ক্লু পরপর সাজানো হয়েছে, যার মধ্যে অন্যতম হলো REO 39। ত্রিধার রেখে যাওয়া হিন্টস
তাদের কাছে এই হিন্টসটা এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ। এটা কি হতে পারে? হয়তো ত্রিধাদের যে জায়গায় নেওয়া হয়েছে সে জায়গারই ঠিকানা, নয়তো অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ত্রিধা জানে এই মুহূর্তে তাদের খুঁজে পাওয়াটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেখানে ত্রিধা অন্য কিছু হিন্টস দিয়ে নিশ্চয়ই তরুণদের বিভ্রান্ত করবে না। তরুণ শতভাগ নিশ্চিত এটা ত্রিধাদের যে জায়গায় নেওয়া হয়েছে তারই ঠিকানা। প্রথমে আরই, তারপর ও দিয়ে লেখা 39। দুটো লেখার মাঝে ও দ্বারা আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছে। আরই দ্বারা কি বোঝাচ্ছে? কোন জায়গার শর্ট ফর্ম। আর 39 দ্বারাই বা কি কোনো বাড়ির নাম্বার বোঝাচ্ছে? 39 দ্বারা এটাই বোঝানোর সম্ভাবনা বেশি। তাহলে আরই দ্বারা কোন জায়গার শর্ট ফর্ম বোঝাচ্ছে এটা প্রথমে খুঁজে বের করতে হবে, তাহলে বাড়ি খুঁজতেও কোনো অসুবিধা হবে না। তবে আরই দ্বারা ঠিক কোন জায়গা বোঝাচ্ছে? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।